বাংলাদেশে অরিজিন ফুটবলারদের ঢেউ। দক্ষিণ এশিয়ার ফুটবলের মানচিত্রে এতদিন যাদের একচ্ছত্র প্রাধান্য ছিল, সেই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কদের ঘুম এখন হারাম। বাংলাদেশের ফুটবলের মাস্টার স্ট্রোক বয়সের প্রথাগত ছক ভেঙে ফেলা। ভারতীয় ফুটবলের দিকে তাকালে দেখা যায় অভিজ্ঞতার দোহাই দিয়ে ত্রিশূর্ধ্ব তারকাদের টেনে হেঁচড়ে খেলানো হচ্ছে, কিন্তু বাংলাদেশের কোচ সম্পূর্ণ ভিন্ন মানসিকতার পরিচয় দিয়েছেন। তার বার্তা সোজা, জাতীয় দলে সুযোগ পেতে হলে ৩০ বছর বয়সের অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে না। ১৭ কিংবা ১৯ বছরের তরুণের পায়ে যদি ধার থাকে তবে সেই খেলবে। কোচিং স্টাফের এই আধুনিক চিন্তা এবং দলগত সংস্কারই বাংলাদেশকে ভারত, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের চেয়ে অন্তত এক ধাপ এগিয়ে রাখছে। আন্তর্জাতিক মানের থিঙ্ক ট্যাঙ্ক এবং ফরেন অ্যাসিস্ট্যান্ট কোচদের অন্তর্ভুক্ত করে লাল সবুজের দল এখন ব্যক্তিগত বায়াসনেস বা অভ্যন্তরীণ প্রভাব ছাড়াই ইউরোপিয়ান ঘরানার পেশাদারিত্ব প্র্যাকটিস করছে। বাংলাদেশের মূল শক্তি ছড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবলের আঙিনায়। হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, সমিত সোম কিংবা বিশ্ব মঞ্চে সাড়া ফেলা কাভান, সুলিভানের মতো ফুটবলাররা বাংলাদেশকে ফুটবলে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ফুলহ্যামের ফারহান আলী ওয়াহিদের পরিসংখ্যান যে কারো চোখ ছানা বড়া করে দেবে। প্রিমিয়ার লিগ 2-তে ২১ ম্যাচে ১০ গোল এবং ৪টি অ্যাসিস্ট, তাও কিনা প্রিমিয়ার লিগের বিশ্বমানের ডিফেন্ডারদের বিপক্ষে। এই লেভেলের একজন উইঙ্গার যখন উইং ধরে গতি বাড়াবেন, তখন প্রতিপক্ষের রক্ষণ ভাগে ভূমিকম্প হওয়া স্বাভাবিক। কেবল ফারহান নন, কাভান, সুলিভানের বুটে আমেরিকান, জার্মান ও বাংলাদেশি পতাকার উপস্থিতি প্রমাণ করে বিশ্ব ফুটবলে লাল সবুজের শেকড় কতটা গভীরে ছড়িয়ে পড়ছে। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। এটাই হতে যাচ্ছে সাউথ এশিয়ান এল ক্লাসিকো। ভারতের সংবাদ মাধ্যম এবং বিশ্লেষকরা অভিষেক সিং টেকচামকে নিয়ে মাতামাতি শুরু করেছেন। তারা বলছে, আইএসএল এ পাঞ্জাব ও মোহনবাগানের হয়ে খেলা এই রাইট ব্যাকের গতি নাকি ঘন্টায় ৩৫ কিলোমিটার। প্রতি ম্যাচে ১.৭ ইন্টারসেপশন এবং ১.৬ ট্যাকলের পরিসংখ্যান দেখিয়ে তারা ফারহানকে রোখার স্বপ্ন দেখছে। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের এভারেজ মানের ডিফেন্সের মুখোমুখি হওয়া আর ইংলিশ প্রিমিয়ার লিগের আঁটো ট্যাকল কাটিয়ে আসা ফারহানের গতির মুখোমুখি হওয়া এক জিনিস নয়। ভারতের প্রতিরক্ষা কেবল একজন টেকচামের ওপর ভরসা করে টিকে থাকতে পারবে না। ফারহানকে থামাতে তাদের বাড়তি মিডফিল্ডার আর সেন্টার ব্যাক টেনে আনতে হবে, আর এর ফলে তৈরি হবে ফাঁকা স্পেস, যা কাজে লাগিয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে পারে বাংলাদেশের আক্রমণ ভাগ। নন ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর অজুহাতে হামজা চৌধুরী বা ফারহান আলী ওয়াহিদকে ইংলিশ ক্লাবগুলো ছাড়বে কিনা এই নিয়ে ভারতের মিডিয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা চলছে, কিন্তু তাদের ভুলটা ঠিক এখানেই। বাংলাদেশের বর্তমান স্কোয়াড কেবল কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়। বাংলাদেশ ফুটবল এখন সুসংগঠিত সিস্টেম। যদি লেস্টার সিটির হামজা চৌধুরী নাও থাকেন, তবু বাংলাদেশের স্ট্রেংথ এবং ট্যাকটিক্যাল যে ডেপথ রয়েছে তা ভারতের অগোছালো স্কোয়াডকে যে কোনো মুহূর্তে গুঁড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অতীতের পরিসংখ্যান বা কাগজে বাঘের দিন শেষ। আধুনিক ট্যাকটিক্স, ইউরোপীয় এক্সপোজার এবং খাঁটি ফুটবলীয় আবেগে ভর করে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন ফুটবল সাম্রাজ্য শাসনের পথে। সাফের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। 23 বছর শেষবার সাফের শিরোপা ছুঁয়ে দেখেছে বাংলাদেশ। ২০০৩ সালের সেই গৌরবময় মুহূর্তের পর থেকে প্রতিটা আসরেই স্বপ্ন দেখেছে লাল সবুজ। প্রতিবারই স্বপ্নভঙ্গ হয়েছে গ্রুপ পর্ব কিংবা নকআউটের কোনো না কোনো ধাপে। এবার কি হবে? গ্রুপ এ স্বস্তির নয়, সতর্কতার। স্বাগতিক হিসেবে বাংলাদেশের নাম আগে থেকেই বাঁধা ছিল গ্রুপ এ এর শীর্ষে। সাফের নিয়মে আয়োজক দেশ সবসময় গ্রুপ এতে প্রথম আসনে থাকে। সঙ্গী শ্রীলঙ্কা ও ভুটান। শোনা মাত্রই মনে হতে পারে এ তো সহজ গ্রুপ, বাস্তবতা কিন্তু ভিন্ন।
ফিফার নিষেধাজ্ঞায় থাকা নেপালেরও যদি টুর্নামেন্টের আগে সেই সাসপেনশন প্রত্যাহার করা হয়, তাহলে তারাও যোগ দেবে এই গ্রুপে, যা সমীকরণকে আরো জটিল করে তুলতে পারে। স্বাগতিক হিসেবে বাংলাদেশের হাতে আছে একটা বড় অস্ত্র, ঘরের মাঠ আর গ্যালারি ভর্তি দর্শকের গর্জন। সাথে রয়েছেন হামজা সমিতিদের মতো অরিজিন ফুটবলার, যারা দলের সামগ্রিক মান কয়েক ধাপ উঁচুতে তুলে দিতে পারে। কাগজে কলমে এটাই বাংলাদেশকে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল এবং শিরোপার অন্যতম ফেভারিট বানিয়ে দিচ্ছে। কিন্তু শ্রীলঙ্কাকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। একসময় যাদের সহজ প্রতিপক্ষ ভাবা হতো, তারাই এখন নিজেদের ঘুরে দাঁড় করিয়েছে প্রবাসী ফুটবলারদের কাঁধে ভর করে। এশিয়ান কাপ বাছাই পর্বে তাদের পারফরমেন্স সেই বার্তাই দিয়েছে স্পষ্টভাবে। লঙ্কানরা আগের সেই দল নেই। অনেক বিশ্লেষকের মতে গ্রুপে কে শীর্ষে থাকবে তার ফয়সালা হবে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি লড়াইয়ে। আর ভুটান নামের ভারে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। সাম্প্রতিক বছরগুলোতে হিমালয়ের এই দেশটি একের পর এক অঘটনের জন্ম দিয়েছে। দক্ষিণ এশিয়ার ফুটবলে তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও পয়েন্ট ছিনিয়ে নেয়ার সামর্থ্য তারা বারবার দেখিয়েছে। বাংলাদেশকে যদি গ্রুপ পর্ব নিরাপদে পার করতে হয়, তাহলে ভুটান ম্যাচে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করা ছাড়া কোনো বিকল্প নেই। গ্রুপ বি, ভারত পাকিস্তান লড়াইয়ে আসল রোমাঞ্চ। গ্রুপ বি সাজানো হয়েছে তিনটা দল নিয়ে, ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। শক্তির বিচারে এই গ্রুপই টুর্নামেন্টের সবচেয়ে ভারী। সাফের সবচেয়ে সফল দল ভারত। মূল দলের খেলা নিয়ে শঙ্কা রয়েছে, তবে এখানেও ইন্ডিয়া ফেভারিট। পাকিস্তানও অবশ্য একেবারে ফেলনা নয়। বিদেশে খেলা প্রবাসী ফুটবলারদের নিয়ে দল সাজিয়েছে তারা। তবে ইতিহাস পাকিস্তানের পক্ষে কথা বলছে না। গ্রুপের দুই প্রতিপক্ষের বিপক্ষে হেড টু হেডে এগিয়ে ভারত। পাকিস্তানের বিপক্ষে 25 ম্যাচের মধ্যে 16টিতেই জিতেছে ভারত। মালদ্বীপের সাথে 18 বার দেখা হয়েছে ভারতের, তার মধ্যে 13টিতে জিতেছে ওরা। সার্বিক বিচারে ভারতকেই গ্রুপ বি থেকে নির্বিঘ্নে শীর্ষে ওঠার সবচেয়ে বড় দাবিদার মনে করা হচ্ছে। সূচি ও নকআউটের অঙ্ক, দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। গ্রুপ পর্বের ম্যাচ শুরু 4 নভেম্বর থেকে, চলবে 11 নভেম্বর পর্যন্ত। এরপর 14 নভেম্বর একই দিনই হবে 2 সেমিফাইনাল। আর টুর্নামেন্টের পর্দা নামবে 17 নভেম্বরের মহা গুরুত্বপূর্ণ ফাইনালে। অর্থাৎ বাংলাদেশ যদি গ্রুপ পর্ব থেকে শীর্ষে থেকে সেমিফাইনালে ওঠে, আসল পরীক্ষা তখনই শুরু। কারণ প্রতিপক্ষ হতে পারে গ্রুপ বির ভারত, পাকিস্তান বা মালদ্বীপের যে কোনো একটা দল। বিশেষত সেমিফাইনালে অথবা ফাইনালে ভারতের মতো পরাশক্তির বাধা টপকানো বাংলাদেশের জন্য হবে সবচেয়ে কঠিন ধাপ। হামজা ফ্যাক্টর, হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তারপরই একে একে অরিজিন ফুটবলাররা আসছেন। ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম, ট্রেভর ইসলামদের অপেক্ষায় বাংলাদেশ। ফুটবল কখনো একক ব্যক্তির খেলা নয়। চাপ সামলে টিকে থাকার জন্য দরকার সম্মিলিত পারফরম্যান্স, ঘরের মাঠ, প্রবাসী তারকাদের সংযোজন আর দর্শক সমর্থন। রূপকথা লেখার সব উপকরণই বাংলাদেশের হাতে থাকবে। কিন্তু শ্রীলঙ্কার চমক, ভুটানের অঘটন প্রবণতা আর নকআউটে ভারত, পাকিস্তান, মালদ্বীপের বাধা। 23 বছরের অপেক্ষার অবসান কি হবে? লেস্টার সিটির তারকা, ইংলিশ প্রিমিয়ার লিগে যিনি আলো ছড়িয়েছেন, হঠাৎ করে লাল সবুজ জার্সি গায়ে চড়িয়ে দাঁড়িয়ে গেলেন বাংলাদেশের মাঝ মাঠে। আর তারপরই প্রশ্নটা উঠে গেল, হামজা চৌধুরী কি হবেন বাংলাদেশের পরবর্তী অধিনায়ক? জামাল ভুঁইয়া এখনো বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, কিন্তু বয়স, ফর্ম আর ভবিষ্যতের হিসাব নিকাশ মিলিয়ে ফুটবল মহলে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দলের নেতৃত্ব কার হাতে যাবে পরের অধ্যায়ে? আর সেই আলোচনায় সবচেয়ে জোরালো নামটা হলো হামজা চৌধুরী। বিশ্বমানের অভিজ্ঞতা, বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে হামজার মতো প্রোফাইলের ফুটবলার আগে কখনো খেলেননি।
প্রিমিয়ার লিগের মতো বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ লিগে বছরের পর বছর খেলার অভিজ্ঞতা তার ঝুলিতে আছে, যেখানে প্রতিটা ম্যাচ চাপের, প্রতিটা প্রতিপক্ষ বিশ্বমানের। সেই পরিবেশে টিকে থাকা মানে মানসিক দৃঢ়তা এমনিতেই তৈরি হয়ে যাওয়া। এই অভিজ্ঞতা মাঠের ভেতরে নেতৃত্ব দেওয়ার জন্য যে আত্মবিশ্বাস দরকার, সেটার এক বিশাল ভিত্তি। আন্তর্জাতিক ফুটবলে অধিনায়কত্ব শুধু আর্মব্যান্ড পরে থাকা নয়, কঠিন মুহূর্তে সতীর্থদের দিক নির্দেশনা দেয়া, রেফারির সঙ্গে কথা বলা, ধৈর্য ধরে রাখা। হামজার মতো একজন ফুটবলার যিনি ইউরোপের চাপের মুখে খেলে অভ্যস্ত, তার পক্ষে এই দায়িত্বগুলো সামলানো তুলনামূলক সহজ হবে। মাঠে প্রভাব বিস্তারের ক্ষমতা। বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর থেকেই হামজা যেভাবে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, তাতে স্পষ্ট বোঝা যায় তিনি বাংলাদেশের খেলাকে কন্ট্রোল করেন। রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে বল দখলে রাখা, প্রতিপক্ষের আক্রমণ থামানো, আবার প্রয়োজনে আক্রমণে যুক্ত হওয়া, এই সব কিছুতেই তার প্রভাব চোখে পড়ার মতো। অসাধারণ কিছু গোল করে হামজা চৌধুরী প্রমাণ করেছেন তিনি শুধু নির্ভরযোগ্যই নন, ম্যাচ উইনারও হতে পারেন। একজন অধিনায়ককে মাঠে এমন হতে হয় যার দিকে সতীর্থরা তাকিয়ে থাকে, ভরসা পায়। হামজার খেলার ধরন আগ্রাসী, নিয়ন্ত্রিত, বুদ্ধিদীপ্ত, ঠিক সেই গুণাবলী বহন করে। তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। বাংলাদেশ ফুটবলের এই মুহূর্তে সবচেয়ে বড় দরকার একজন এমন মুখ যাকে দেখে নতুন প্রজন্ম স্বপ্ন দেখতে শিখবে। হামজা চৌধুরী সেই প্রতীক হয়ে উঠেছেন। এরই মধ্যে বিশ্বসেরা লিগে খেলা একজন ফুটবলার যখন দেশের জার্সি গায়ে চাপান, তখন সেটা হয়ে ওঠে একটা আন্দোলনের সূচনা। তাকে অধিনায়ক করা মানে এই বার্তাটাকে আরো জোরালো করা যে বাংলাদেশ ফুটবল এখন বিশ্বমানের স্বপ্ন দেখতে শুরু করেছে। তরুণ খেলোয়াড়রা যখন দেখবে তাদেরই সতীর্থ যিনি এক সময় প্রিমিয়ার লিগে খেলেছেন, তিনিই দলের নেতৃত্ব দিচ্ছেন, তখন তাদের মধ্যে নিজেদের সামর্থ্য নিয়ে বিশ্বাস আরো দৃঢ় হবে। পুরো একটা প্রজন্মের মানসিকতা বদলে দেওয়ার সুযোগ তৈরি করবে এই সিদ্ধান্ত। দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে মিল। জামাল ভুঁইয়ার বয়স বিবেচনায় বাফুফে ও টিম ম্যানেজমেন্টকে খুব শিগগিরই দীর্ঘমেয়াদী নেতৃত্বের কথা ভাবতে হবে। তপু বর্মনের মতো অভিজ্ঞ ডিফেন্ডার অধিনায়কত্বের আলোচনায় আছেন ঠিকই, কিন্তু হামজার বয়স, ফিটনেস লেভেল আর আন্তর্জাতিক মানের খেলার ধরন তাকে এমন একজন প্রার্থী বানায় যিনি আগামী কয়েক বছর ধরে স্থিতিশীলভাবে দলের নেতৃত্ব দিতে পারবেন। শুধু বর্তমানের জন্য নয়, বিশ্বকাপ বাছাই পর্ব বা এশিয়ান কাপ কোয়ালিফায়ার মাথায় রেখেও যদি পরিকল্পনা করা হয়, তাহলে হামজার মতো একজন খেলোয়াড়কে ঘিরে দল গড়ে তোলাটাই স্বাভাবিক সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের নতুন স্বপ্নের প্রতীক হয়ে উঠেছেন।